আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার দেশে ফেরার পর তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে যে এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা, এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব এবং এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। কাজেই আমরা এটা চাই। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আমাদের যে মূল উদ্দেশ্য একটি জনগণের প্রতিনিধি হিসাবে আমরা একটি জাতীয় সংসদ গঠন করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার আসবে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। এদিকে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু নিজে নয়, শেখ হাসিনা স্বজনদের মাধ্যমেও বিদেশে টাকা পাচার করেছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাসিনের গ্যালাক্সি সমান দুর্নীতি, দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলুন। রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে? মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল 5:30টায় জন হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেন। মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনারা জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ব্রিটিশ বাংলাদেশ টিম দুইটা মিলেই কিন্তু ওনাকে চিকিৎসা তারা করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডক্টর জুবাইদা রহমান সহ তারা বেশি কন্টিনিউয়াসলি তারা সময় দিচ্ছে, তার ফ্যামিলি সময় দিচ্ছে এবং আমরা আশা করছি যে আজকের এই দোয়া এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলমানরা ম্যাডামের জন্য দোয়া করছে। সংস্কার ছাড়া তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে এবং কাজ করছে তারা কি নির্বাচনের জন্য বসে থাকবে? এমন তো না, তারা তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রতিদিন কাজ করবে। আবার নির্বাচন কেন্দ্র করে যারা কাজ করছে, নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ, তারা তাদের জায়গা থেকে কাজ করে যাবে। স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু দিতে হবে। আগামী 6 মাস কোনোদিন এটার ক্ষেত্রে যৌক্তিক সময় হতে পারে না।
15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অনেক রক্তপাত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, তাদের লেখাপড়ায় সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক হিসেবে গর্ববোধ করেন ফখরুল। কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক ভিপি মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মাতেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ কিছু কিছু এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। আর রাজধানীর কোনো এলাকাতেই মিলছে না নিরবিচ্ছিন্ন গ্যাস। আবার চাপও থাকছে কম। ফলাফলে গ্যাস নিয়ে অনেকের ভোগান্তিও পৌঁছেছে চরমে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে মনে করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানান, সংকট সমাধানে কাজ চলছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাত্রে 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1 মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি, ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে সেই দামেই। সপ্তাহের শুরুতেই কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। আমদানি হলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দামও। তবে সবজির বাজারে নতুন করে দাম বাড়েনি, রয়েছে গেল সপ্তাহের মতোই। রাজধানীর বাজার দর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। চলছে আমনের ভরা মৌসুম, কিন্তু চালের বাজারে ক্রেতার স্বস্তির সন্ধান নেই এখনও। ভরা মৌসুমে আমন বিক্রি হচ্ছে কেজি 65 টাকায়। আটাশ চালের ভোক্তা মূলত নিম্ন মধ্যবিত্ত, সেই চালও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। একইভাবে দাম বাড়তি সব ধরনের চালের। বাজার ঊর্ধ্বমুখী কেন তার উত্তর জানা নেই বিক্রেতাদের। মিনিকেট, নাজির
সব ধরনের চাউলের দাম বাড়ছে। আড়তে গেলে দেয় দাম বেশি, আড়তদাররা কম, মিলাররা জানে। মিলাররা বাড়াইলে এটা এখন মিলাররা বলতে পারবো যে কেন দাম বাড়তেছে। এই নজিরবিহীন বাড়া বাড়ছে, এটার তো কোনো মানে নাই। এতে সংকটে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। চালের দাম বেশি, চালের দাম একটু বাড়তি, আর মুরগির দাম বাড়তি। যাদের টাকা পয়সা আছে তারা তো তাদের মতন করে দাম বাড়লেও কি কমলেও কি, গরিব মানুষ তো দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস ওদেরটা চলে যাচ্ছে। এখন মধ্যবিত্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। কেজিতে কোনো ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তিতে ক্রেতারা, কিন্তু বাজার ভেদে ওঠানামা করছে পেঁয়াজের দাম। ভালো আছে, বর্তমানে জিনিস সব ভালো আছে, দামও কম আছে। 55 টাকা বাজারের মধ্যে 40-এ পাওয়া গেছে, এই সপ্তাহে আবার একটু বেশি। ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহের তুলনায় একটু বেশি, 10 টাকা থেকে 20 টাকা বেশি। দেশি মুরগি আপনার গত সপ্তাহে ছিল 600 টাকা, এখন 550 টাকা বিক্রি করতেছে। আর সোনালিটা 350 ছিল, এখন 330 টাকা। একবার একটু কম পাই, আবার একটু বেশি পাই। বুঝে বললাম 5 টাকা কমলে 10 টাকা বাড়ে পরের সপ্তাহে, মানে জিনিস একই থাকে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়, আর গরুর মাংসের কেজি 750 টাকা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লাল সন্ত্রাস ঘোষণাকারী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘ মোল্লার বসুকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, একই সাথে ডাকসু নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছে। অভিযোগ করেন 16 বছর ধরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করা বাম সংগঠনগুলো এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় তাদের এই অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে লাল সন্ত্রাসী মেঘ মোল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী। ফেনীতে একটি মাদ্রাসায় 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন তিনি। তার পেছনে নামাজে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী হেলিকপ্টারে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ। 16 ও 17 জানুয়ারি 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে ডক্টর হাসান বুখারী ছাড়াও মক্কার হারাম শরীফের প্রধান মুফতি সহ অংশ নেন কয়েকজন আলেম। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ইরান থেকে আগত কারীর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত। এরপর জুমার নামাজে ইমামতি করেন কাবা শরীফের সাবেক এই ইমাম। তার পেছনে জুমার নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আজকে আমাদের অনেক বড় সৌভাগ্য, কাবা শরীফের ইমামের পিছনে আমরা জুমার নামাজ আদায় করব। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। যাকে উপলক্ষ করে আমরা সবাই সমবেত হয়েছি, আল উস্তাদ আদ-দক্তর শেখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী হাফিজাহুল্লাহ, উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করে। ইসলামী মহাসম্মেলনের আয়োজক জানান, এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করে একসাথে জুমার নামাজ আদায় করেছেন। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ আমসাব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম। বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যাতে ক্লোজলি কবুল করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীরে সম্ভব হতো না। জুমার নামাজের খুতবায় শায়েখ ডক্টর হাসান বুখারী মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে আবার ঢাকায় ফিরে যান তিনি। এনটিভি নিউজ ডেস্ক। যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করার নিয়ম থাকলেও সেটা না মানায় চলতি বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি জন্ম দিয়েছে কেলেঙ্কারি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম স্বীকার করতে বাধ্যই হয়েছেন, এই বিপর্যয়ে বিসিবির উদাসীনতা ছিল। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণে আগ্রহী মালিকদের আর্থিক বুনিয়াদের তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও সংগঠক লুৎফুর রহমান বাদল। নিলয় মজুমদারের রিপোর্ট। কোনো রকমে রাজশাহী স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করে বয়কট সামলানো গেলেও বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও অগ্নিকর্ম অবস্থায়।
বোর্ড সভাপতির হস্তক্ষেপে স্থানীয় ক্রিকেটাররা 25% পারিশ্রমিক পেলেও পুরো ঘটনাক্রমে বিব্রত বিসিবি। এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সামগ্রিক দায় দেখছেন বিসিবিরই। বলবো বিব্রত এসব কারণ নিয়ে শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফেটার্নিটি কিন্তু বিব্রত এসব কারণে, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সময় মতো করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা প্রতি বছরই হয়ে আসছে। গত আসরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই আসরে না থাকলেও পারিশ্রমিক এখনও শোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দল হিসাবে ভ্যালেন্টাইন গ্রুপের দুর্বার রাজশাহী তো টাটকা উদাহরণ। এ কারণে ভবিষ্যতে আরও কঠোর ও সতর্ক হওয়ার আহ্বান সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠকের। এক একজন অ্যাডক বেসিসে কখনো 3 বছর, কখনো 2 বছর, কখনো 1 বছর, কখনো কন্ট্রাক্টের টিমগুলিকে বাদ দিয়ে বঙ্গবন্ধু। তো এই সব জিনিসগুলিকে আসলে এই ক্রিকেটের যে ধারাবাহিকতা এবং টিমের যে মালিকানা সত্ত্বগুলি যারা সুন্দরভাবে ক্রিকেট চালাতে চায় তাদের ব্যাহত করেছে এবং তারা ক্রিকেট থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। এটা আমার কাছে মনে হয় বিসিবি দুর্বলতা, যে বিসিবি ভালো ভালো ফ্রাঞ্চাইজি কে নিতে পারে নাই, আনতে পারে নাই, আকৃষ্ট করতে পারে নাই। আমি মনে হয় বিপিএল করবার আগে আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট ছিল যে আপনার ফ্রাঞ্চাইজি ওনার কাদেরকে নিয়ে আসছেন, তারা পেমেন্ট করার মতো অ্যাবিলিটি আছে কি নাই, সমস্ত কিছু ব্র্যান্ডগুলোকে দেখা হচ্ছিল যে বড় বড় কোম্পানিগুলো যদি আসতো আমার মনে হয় এগুলো প্রবলেম হতো না। বিপিএলের মাঝপথে অন্তত 50% পারিশ্রমিক দেওয়ার নিয়ম থাকলেও এখনও তা দেয়নি অনেক দল। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।